আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে ডাকসু নির্বাচন হয়েছিল। আর এই ডাকসু নির্বাচনের পর প্রায় 2.5 মাস পেরিয়ে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ডাকসু যে আকাঙ্ক্ষা নিয়ে একটি ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নামটা শুনলেই আমাদের মাথায় অনেক কিছু আসে। ঐতিহাসিক আন্দোলন, তুখোড় ছাত্রনেতা, কখনো কখনো হয়তো বিতর্ক। কিন্তু একটা ছাত্র সংসদ আসলে রোজমর্রা কি কাজ করে? তারা কি শুধু রাজনীতির মাঠেই সক্রিয়, নাকি একজন সাধারণ শিক্ষার্থীর প্রতিদিনের জীবনেও তাদের কোনো ভূমিকা আছে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজ আমরা কথা বলতে বসেছি। হ্যাঁ, কারণ আমাদের হাতে ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম 2 মাসের কাজের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট এসেছে। একদম 10ই সেপ্টেম্বর থেকে 9ই নভেম্বর 2025 60 দিনে তাদের কার্যক্রমের তালিকাটা কিন্তু বেশ লম্বা। লম্বা বলতে বেশ লম্বা। আমি তো রিপোর্টটা প্রথমবার দেখে একটু অবাকই হয়েছি। প্রথম 2 মাসে 130টারও বেশি উদ্যোগ। তার মানে তো প্রতিদিন গড়ে 2টো করে নতুন কাজ। ঠিক তাই। এটা কি আদৌ সম্ভব? আজকের আলোচনায় আমরা এই তালিকার পেছনের গল্পটা বোঝার চেষ্টা করব। দেখব একটা ছাত্র সংসদ কি একই সাথে হলের ছারপোকা তাড়ানো আর জাতীয় রাজনীতির গতিপথ নিয়ে কথা বলতে পারে। ডাকসুর এই রিপোর্ট আমাদের এই দুই মেরুর ভারসাম্য রক্ষার একটা অদ্ভুত কিন্তু আকর্ষণীয় চিত্র দেখাচ্ছে। চলুন সেই চিত্রটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে সাধারণ শিক্ষার্থীদের জীবন দিয়ে। একজন ছাত্র বা ছাত্রীর প্রতিদিনের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা কোনটা? আমার তো মনে হয় যাতায়াত। অবশ্যই, বিশেষ করে ওই লাল বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। আর ঠিক এই জায়গাতেই তারা একটা বড়সড় চাল দিয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের লাল বাস নামে একটা লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ চালু করেছে। এটা শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাবটা বিশাল। ঠিক, ঘন্টার পর ঘন্টা অনিশ্চয়তা নিয়ে দাঁড়িয়ে থাকার বদলে এখন শিক্ষার্থীরা অ্যাপে দেখে নিতে পারছে বাসটা ঠিক কোথায় আছে। এটা সময় আর মানসিক শান্তি দুটোই বাঁচায়। শুধু শহরের রাস্তায় নয়, ক্যাম্পাসের ভেতরেও তো অনেক ঘুরতে হয়, বিশেষ করে আমাদের মতো বড় ক্যাম্পাসগুলোতে এক ফ্যাকাল্টি থেকে আরেক ফ্যাকাল্টিতে যেতেই হ্যাঁ, অনেক সময় লেগে যায়। নামিয়েছে। ঠিক, এগুলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলে। এটা একদিকে যেমন পরিবেশ বান্ধব, তেমনি শিক্ষার্থীদের জন্য বিরাট এক স্বস্তি। এর সাথে তরঙ্গ রুটে একটা ডাবল ডেকার বাসও যোগ করা হয়েছে, আর বসন্ত ও শ্রাবণ রুটের যাত্রাপথ আরও সহজ করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যাতায়াত ব্যবস্থাকে তারা বেশ গুরুত্বের সাথেই নিয়েছে। এই অ্যাপ বা নতুন বাস, এগুলো নিঃসন্দেহে দারুণ উদ্যোগ। কিন্তু রিপোর্ট কি বলছে এগুলো কতটা সফল? শিক্ষার্থীরা কি আসলেই এগুলো ব্যবহার করছে, নাকি এগুলো শুধু কিছু চমকপ্রদ প্রকল্পের তালিকা হয়ে আছে? এটা একটা দারুণ প্রশ্ন। দেখুন, এই রিপোর্টটি মূলত কার্যক্রমের একটা তালিকা। ব্যবহারের পরিসংখ্যান বা ফিডব্যাক এখানে নেই। আচ্ছা। তবে এখানে যা আকর্ষণীয় তা হলো খুব সাধারণ কিন্তু চোখে পড়ার মতো সমস্যাগুলোর ওপর মনোযোগ দেওয়া হয়েছে। এগুলোকে বলা যায় কুইক উইন্স। কুইক উইন্স। হ্যাঁ, একটা অ্যাপ বা নতুন বাস চালু হলে সেটা সবার নজরে আসে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়। এটা একটা ভালো কৌশল। আপনার এই চোখে পড়ার মতো সমস্যা কথাটা শুনে আমার হলের জীবনের কথা মনে পড়ে গেল। বাসের সমস্যা তো বাইরের, কিন্তু হলের ভেতরের সমস্যাগুলো আরও বেশি যন্ত্রণার। যেমন ধরুন ছারপোকা। হা, ঠিক ধরেছেন। এবং রিপোর্ট বলছে তারা সেই দিকেও নজর দিয়েছে। স্যার এ.এফ. রহমান হল, ফজলুল হক মুসলিম হল, অমর 21 হল সহ মোট 13টি হলে ছারপোকা ও মশা নিধনের জন্য রীতিমতো অভিযান চালানো হয়েছে। বাহ! এর পাশাপাশি ফজিলাতুন্নেসা হলের একটা পুরনো সমস্যা ছিল জলাবদ্ধতা, সেটাও নাকি নিরসন করা হয়েছে। হ্যাঁ, সেটাও রিপোর্টে আছে। তার মানে তারা শুধু বড় প্রকল্প নয়, বরং শিক্ষার্থীদের একেবারে ব্যক্তিগত পর্যায়ের সমস্যাগুলোকেও গুরুত্ব দিচ্ছে। একদম। আর এই ব্যক্তিগত পর্যায়ের সমস্যার কথা উঠলে তো স্বাস্থ্যের বিষয়টা আসবেই। আর সেই দিকে তাদের কাজগুলো কিন্তু বেশ বড় আকারের। যেমন বি আ লাইফ সেভার, ফার্স্ট এড বুট ক্যাম্প। এটা তো বিশ্ববিদ্যালয়ের 18টা হলেই আয়োজন করা হয়েছে, তাই না? হ্যাঁ, সবগুলোতে। ভাবুন একবার, হাজার হাজার শিক্ষার্থী এখন জানে জরুরি অবস্থায় কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। এটা শুধু একটা প্রশিক্ষণ নয়, এটা একটা কমিউনিটিকে আরও সুরক্ষিত করার প্রচেষ্টা। ঠিক। সুস্থ থাকার জন্য তো আবার
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশও জরুরি, সেই দিকে তাদের নজর কেমন ছিল? বেশ জোরালো। স্পেশাল ক্লিনিং ক্যাম্প 2025 বা ঢাবি ক্লিনিং ক্যাম্প 2025-এর মতো বড় পরিষ্কারতা অভিযান চালানো হয়েছে। ও আচ্ছা। এর পাশাপাশি ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় 1000 শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ দেওয়া হয়েছে। আর বারডেম হাসপাতালের সাথে মিলে স্তন ক্যান্সার সচেতনতা প্রোগ্রামও তো করেছে, যেখানে ছাত্রীদের জন্য ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা ছিল। একদম। তো হলের জলাবদ্ধতা বা মশা নিধনের মতো সমস্যা তো মেটানো হলো, কিন্তু একজন ছাত্রের জীবন তো শুধু হলে বা ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়। তাদের পড়াশোনার পরের জীবন নিয়েও তো ভাবতে হয়। ঠিক। রিপোর্ট অনুযায়ী ডাকসু কি সেই ভবিষ্যতের কথা ভেবেছে? চমৎকার প্রশ্ন। আর রিপোর্ট বলছে তারা শুধু ভাবেনি, বেশ বড় আকারে কাজও করেছে। আর এখানেই ব্যাপারটা আমার কাছে বেশ মজার মনে হয়েছে। কিরকম? সাধারণত ছাত্র সংসদগুলো ক্যারিয়ার বিষয়ক কাজ বলতে বিসিএস বা চাকরির প্রস্তুতির কোচিং বোঝে, কিন্তু এরা সেই গদবাঁধা ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। কিভাবে? কোনো উদাহরণ আছে রিপোর্টে? হ্যাঁ, অবশ্যই। যেমন ইন্ট্রোডাকশন টু রিসার্চ ফ্রম আইডিয়া টু রিপোর্ট নামে 2 দিনের একটা কর্মশালা। এখানে 160-এর বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। ইন্টারেস্টিং। এটা কিন্তু সরাসরি চাকরির বাজারের জন্য নয়, এটা শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি করার জন্য। একইভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য হাউ টু ফাইন্ড পিএইচডি স্কলারশিপস অ্যান্ড প্রিপেয়ার আ রিসার্চ প্রপোজাল নামে একটা সেমিনারও আয়োজন করা হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন। এর মানে হলো তারা শিক্ষার্থীদের শুধু চাকর প্রার্থী হিসেবে দেখছে না, বরং ভবিষ্যতের গবেষক, একাডেমিশিয়ান বা চিন্তাবিদ হিসেবেও তৈরি করতে চাইছে। ঠিক। এটাকে যদি আমরা বড় চিত্রের সাথে মিলাই, তাহলে দেখব তাদের কৌশলটা দ্বিমুখী। সেটা কিরকম? একটু বুঝিয়ে বলবেন। একদিকে এম্পাওয়ার ইউ জার্নির মতো সেশনের মাধ্যমে প্রেজেন্টেশন স্কিল, চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতির মতো সফট স্কিল শেখানো হচ্ছে। এটা হলো বর্তমান বাজারের চাহিদা মেটানোর জন্য। আচ্ছা। আর অন্যদিকে গবেষণা বা পত্রিকা সম্পাদনার মতো কর্মশালার মাধ্যমে তাদের একাডেমিক আর বুদ্ধিবৃত্তিক ভিত্তিটাকে শক্ত করা হচ্ছে। এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বাহ, দারুণ বিশ্লেষণ। এর পাশাপাশি আত্মরক্ষা প্রশিক্ষণ আর নিয়মিত শরীরচর্চার মতো কিছু উদ্যোগও চোখে পড়ল। অর্থাৎ মানসিক ও শারীরিক 2 ধরনের বিকাশের দিকেই তাদের নজর আছে। তো আমরা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন আর ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কথা বললাম, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তো একটা কারখানা নয় যেখান থেকে শুধু কর্মী তৈরি হবে। এর একটা আত্মা আছে, সংস্কৃতি আছে। একদম সেই দিকে ডাকসোর কার্যক্রম কেমন ছিল? ঠিক। একটা বিশ্ববিদ্যালয়ের আসল পরিচয় তো তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই ফুটে ওঠে। এই রিপোর্টে সেই দিকটাও বেশ ভালোভাবে উঠে এসেছে। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে তাদের অনুষ্ঠানের বৈচিত্র্য। একদিকে তারা আয়োজন করেছে মুন্সী আব্দুল কারিম সাহিত্য বিশারদের জন্মবার্ষিকীতে পুঁথি পাঠের আসরের মতো একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আবার ঠিক তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করেছে টেডেক্স। এটা আধুনিকতা আর বৈশ্বিক চিন্তার এক দারুণ সমন্বয়। এই বৈপরীত্যটাই কিন্তু তাদের শক্তির জায়গা। তারা এটা প্রমাণ করতে চাইছে যে ঐতিহ্য আর আধুনিকতা একসাথে চলতে পারে। শুধু তাই নয়, তাদের কার্যক্রমে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির চেষ্টাও খুব স্পষ্ট। যেমন ধরুন, জগন্নাথ হলে আয়োজন করা হয়েছে দীপাবলি ও সাংস্কৃতিক সন্ধ্যা। আবার অমর 21 হল আর কুয়েত মৈত্রী হলে পালন করা হয়েছে সিরাত মাহফিল ও কুরআন বিতরণ কর্মসূচি। আচ্ছা। একই সাথে চারুকলায় নবান্ন উৎসব উদযাপনের মাধ্যমে তারা বাঙালি সংস্কৃতির মূলধারার চর্চাকেও গুরুত্ব দিয়েছে। এই বৈচিত্র্যটা ক্যাম্পাসের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীদের কাছে একটা ইতিবাচক বার্তা দেয়। আর এই সব গম্ভীর অনুষ্ঠানের বাইরে সাধারণ শিক্ষার্থীদের বিনোদনের জন্যও তো কিছু ছিল। টিএসসিতে বড় পর্দায় ফুটবল খেলা দেখানোর উদ্যোগটা তো শিক্ষার্থীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল বলে শুনেছি। হ্যাঁ, এই ধরনের ছোট ছোট উদ্যোগই কিন্তু ক্যাম্পাসে একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। এটা শিক্ষার্থীদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে, যা হয়তো বড় কোনো সেমিনার বা কর্মশালা দিয়েও সম্ভব হয় না। এই সাংস্কৃতিক অন্তর্ভুক্তির বিষয়টা আকর্ষণীয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে ডাকসুর মতো একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, রাজনীতিকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। এটা তার ডিএনএর মধ্যেই আছে। একদম। তো রিপোর্ট কি বলছে তারা জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতির মতো ম্যাক্রো বিষয়গুলোকে কিভাবে সামলেছে? একদম ঠিক জায়গায় এসেছেন।
বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে ডাকসুর একটা শক্তিশালী ভূমিকা ছিল, আর এই নতুন কমিটিও সেই ইতিহাস থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখেনি। হুম তাদের রিপোর্টে বেশ কিছু সেমিনার ও আলোচনা সভার উল্লেখ আছে, যা থেকে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বেশ পরিষ্কার একটা ধারণা পাওয়া যায়। এর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, একটি ছাত্র ইউনিয়নের ভূমিকা ঠিক কী হওয়া উচিত? তারা কি শুধু ছাত্র কল্যাণে সীমাবদ্ধ থাকবে, নাকি জাতীয় বিষয়েও কথা বলবে? আর এই রিপোর্ট অনুযায়ী ডাকসু দ্বিতীয় পথটিই বেছে নিয়েছে। এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাদের মতামত বেশ জোরালোভাবেই প্রকাশ করেছে। যেমন তাদের রিপোর্টে ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব, স্মরণে শহীদ আবরার ফাহাদ শীর্ষক একটি সেমিনারের কথা উল্লেখ আছে। এই শিরোনামগুলোই কিন্তু বেশ রাজনৈতিকভাবে শক্তিশালী। হ্যাঁ, এবং এখানে শ্রোতাদের জন্য এটা পরিষ্কার করা দরকার যে এই শব্দগুলো বা শিরোনামগুলো, যেমন লগি বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান, ২৮শে অক্টোবর প্রেক্ষিত, বা জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা, বিপ্লব ও সংহতি দিবস, এগুলো আমাদের কথা বা বিশ্লেষণ নয়। ঠিক। এগুলো সরাসরি তাদের রিপোর্ট থেকে নেওয়া সেমিনারের শিরোনাম। এটা আমাদের পরিষ্কারভাবে দেখাচ্ছে যে এই ছাত্র সংসদটি দেশের রাজনৈতিক বিতর্কে সরাসরি এবং রাগঢাক না করেই অংশ নিতে আগ্রহী। আর শুধু সেমিনার আয়োজন করেই তারা থেমে থাকেনি, বিভিন্ন বিষয়ে বিবৃতি দেওয়া বা প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন করেছে। আচ্ছা, যেমন এর মানে হলো তাদের রাজনৈতিক সক্রিয়তা শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বিষয়েও তারা অবস্থান নিচ্ছে। ঠিক, এছাড়াও দেশের অভ্যন্তরে গুম খুনের বিচার দাবি করা এবং ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে প্রতিবাদের মতো কর্মসূচিও তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল। এমনকি তারা ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের মানবাধিকার উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এটা তাদের কার্যক্রমকে একটা ভিন্ন মাত্রা দিয়েছে। অবশ্যই, স্থানীয় সমস্যা থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি, তাদের কার্যের পরিধিটা সত্যি অবাক করার মতো। তো এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, বাস ট্র্যাকিং অ্যাপ, হলের ছারপোকা নিধন থেকে শুরু করে টেডেক্স আয়োজন আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে বৈঠক, এই পুরো চিত্রটা আমাদের কি বলছে? আমার মনে হয় এটা আমাদের ছাত্র রাজনীতির একটি সম্ভাব্য নতুন মডেলের দিকে ইঙ্গিত দিচ্ছে। কি রকম? অতীতে অনেক ছাত্র সংসদকে হয় পুরোপুরি রাজনৈতিক কর্মসূচি সর্বস্ব, নয়তো নিছক সাংস্কৃতিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকতে দেখা গেছে। কিন্তু এখানে আমরা ছাত্র কল্যাণের মতো একেবারে তৃণমূল পর্যায়ের কাজের সাথে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং আধুনিক দক্ষতা উন্নয়নের একটা বিরল মিশ্রণ দেখছি। অর্থাৎ আমাদের আলোচনার শুরুতে যে প্রশ্নটা ছিল, একটি ছাত্র সংসদ কি একই সাথে ছারপোখা আর ভূরাজনীতি নিয়ে কাজ করতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, পারে। অন্তত এই রিপোর্ট সেই চেষ্টাকেই তুলে ধরছে। এখানে যা সবচেয়ে লক্ষণীয় তা হল কাজের পরিধি। তারা একই সাথে অনেকগুলো দিকে হাত দিয়েছে: ছাত্রকল্যাণ, পেশাগত উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং রাজনৈতিক সক্রিয়তা। এটাকে ছাত্র সংসদের জন্য এক ধরনের হোলিস্টিক বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে। আচ্ছা, তারা সম্ভবত বোঝাতে চাইছে যে একজন শিক্ষার্থীর জীবন এর সবগুলো দিক মিলেই তৈরি হয়, তাই ছাত্র সংসদের কাজও কোনো একদিকে সীমাবদ্ধ থাকতে পারে না। এই বিস্তারিত রিপোর্ট আমাদের জানিয়েছে কি কি করা হয়েছে, কিন্তু এটি আমার মনে একটি নতুন এবং আরও বড় প্রশ্ন তৈরি করছে। সেটা কি? প্রশ্নটা হলো, কিভাবে সীমিত সামর্থ্য আর লোকবল নিয়ে একটি ছাত্র সংগঠন মাত্র ৬০ দিনে কিভাবে ১৩০-এরও বেশি উদ্যোগ বাস্তবায়ন করতে পারে? এটা একটা জরুরি প্রশ্ন। এই চিত্তাকর্ষক তালিকার পেছনে তাদের অভ্যন্তরীণ কর্মপ্রক্রিয়া, অগ্রাধিকার নির্ধারণের কৌশল এবং বাস্তবায়নের পদ্ধতিটা ঠিক কেমন ছিল? কারণ দিনের শেষে পরিকল্পনা করা এক জিনিস, আর সেটাকে সফলভাবে বাস্তবায়ন করা সম্পূর্ণ ভিন্ন আরেকটা বিষয়। ঠিক। এই ভাবনাটাই হয়তো শ্রোতাদের জন্য রইল।